বিরোধী সেই শক্তি, প্রকৃত স্বাধীনতা বিরোধী সেই শক্তি আবারও বাংলাদেশে 2024-এর এই ঐতিহাসিক বিজয়কে ছিনতাই করতে পারে। কাজে আমাদেরকে সোচ্চার থাকতে হবে, সজাগ থাকতে হবে এই বিপ্লবকে মহিমান্বিত করার জন্য। যারা এই বিপ্লবের অর্জনকে ছিনতাই করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে গোটা বাংলাদেশে প্রতিরোধ করে তুলতে হবে। আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই আমাদের অতীত ইতিহাস। আমার এই সোনার বাংলাদেশ, এই 55,000 বর্গ মাইলের এই মানচিত্র এবং এই লাল সবুজের পতাকা আর এই বাংলাদেশের এই জাতিসত্তা, এটি এতটা সহজেই খুব অল্প দিনের সংগ্রামেই অর্জিত হয়নি। আমাদের এই মানচিত্র, এই জাতি এবং এই জাতিসত্তার ঐতিহ্যকে অর্জন করতে গিয়ে তিনটি আধিপত্যবাদ বিরোধী শক্তির বিরুদ্ধে আমাদেরকে সংগ্রাম করতে হয়েছে। আমাদের প্রথম সংগ্রাম ছিল ব্রিটিশ বেনিয়াদের বিরুদ্ধে। তাদের বিরুদ্ধে সংগ্রাম করেছিলেন হাজী শরীয়তুল্লাহ, তাদের বিরুদ্ধে সংগ্রাম করেছিলেন তিতুমির, তাদের বিরুদ্ধে সংগ্রাম করেছিলেন ফকির মজনু শাহ। এদেশের আপামর আলেম সমাজের নেতৃত্বেই ব্রিটিশ বেনিয়াদের বিরুদ্ধে ঐতিহাসিক স্বাধীনতার সংগ্রাম পরিচালিত হয়েছিল। এরপর ব্রিটিশদের হাত থেকে মুক্তির সময়ে আমাদেরকে আরেকটি আধিপত্যবাদী শক্তি দাবায় রাখবার চেষ্টা করেছিল। যখনই এই অবিভক্ত বঙ্গের, পূর্ববঙ্গের মুসলমানরা যখন মাথা তুলে দাঁড়াবার চেষ্টা করেছে, পশ্চিমবঙ্গের সাম্প্রদায়িক অপশক্তি রবীন্দ্রনাথ ঠাকুরদের নেতৃত্বে আমাদেরকে দাবায় রাখবার চেষ্টা করেছিল। আমরা তাদের বিরুদ্ধে সংগ্রাম করেছি। আমরা আমাদের এই পূর্ববঙ্গের মহান নেতা নবাব স্যার সলিমুল্লাহদের নেতৃত্বে এদেশের মানুষ যখন সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছে, সহিংস আন্দোলনের নামে রবীন্দ্রনাথ ঠাকুররা তখন সাম্প্রদায়িকতার বীজ বাষ্প ছড়িয়েছিল। 1947 সালে সুযোগ পেয়ে এই পূর্ববঙ্গের মুসলমানেরা তারা পশ্চিমবঙ্গকে বৃত্তাঙ্গুলি প্রদর্শন করে এই বাংলাদেশের মুসলিম জাতিসত্তার ভিত রচনা করেছিল। আমরা কলকাতার দাদাবাবুদের আধিপত্য থেকে মুক্তি লাভ করেছিলাম সংগ্রামের মধ্য দিয়ে। এরপরে আসলো 1947 সাল থেকে 1971 সাল পর্যন্ত আমরা পশ্চিম পাকিস্তানি খান পাঠানদেরকে বলেছিলাম, আমরা তোমাদের ভাই, তোমরা আমাদের ভাই। পশ্চিম পাকিস্তানি খান পাঠানরা আমাদেরকে বলল, না, তোমরা আমাদের দাস, আমরা তোমাদের প্রভু। আমরা তাদেরকে বললাম, আমাদের প্রভু একজন থাকেন আরশের উপর, জমিনে আমাদের বন্ধু থাকতে পারে, এই জমিনে আমাদের কোনো প্রভু নাই। প্রভু সেজে বসা সেই স্বৈরাচারী জালিমের বিরুদ্ধে মুক্তির সংগ্রাম করলাম, লড়াই করলাম, রক্ত দিলাম, শাহাদাতের রক্তের মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশ অর্জন করা হয়েছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজও আমাদের স্পষ্ট ভাষা, আমাদের পরিষ্কার পেগাম, এই পৃথিবীর মাটিতে আমাদের কোনো প্রভু নাই। এই পৃথিবীতে কোন অপশক্তি যদি আমার দেশের উপর, আমার জাতির উপর প্রভুত্ব করতে আসে, তার চোখ আমরা উপড়ে ফেলবো ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সুতরাং এই তিন আধিপত্যবাদ বিরোধী সংগ্রামের উপর ভিত্তি করে বাংলাদেশের মানুষের অভিপ্রায়, এদেশের মানুষের চেতনা, এদেশের মানুষের হাজার বছরের ঐতিহ্য, শরীয়তুল্লাহ, নেসার আলী তিতুমির, ফকির মজনু শাহদের থেকে শুরু করে খান জাহান আলী, শাহজালাল মুজাররদি আমানি সহ এদেশের হাজারো পীর আউলিয়া, এদেশের আলেম সমাজ, আল্লামা শামসুল হক ফরিদপুরি, শাইখুল হাদিস আল্লামা জুনায়েদ বাবুনগরী সহ এদেশের সোনালী সন্তানদের তাদের রূপরেখার ভিত্তিতে আগামীর বাংলাদেশকে গড়ে তুলতে হবে। আমরা বলতে চাই, শেখ হাসিনা 50 বছরের রাজনীতি করেছে,
তার রাজনীতির মূল দুটি দর্শন ছিল। প্রথম রাজনীতি ছিল তার প্রতিশোধের রাজনীতি। 1975 সালে শেখ হাসিনার পরিবারকে, তার বাবাকে যখন তার 3.5 বছরের বাকশাল গঠনের পরিণামে অভ্যুত্থানের মুখে পড়তে হয়েছে এবং তাদেরকে নিহত হতে হয়েছে, আমরা 15ই আগস্টের ঘটনার বিশ্লেষণে যাচ্ছি না, তবে এটা স্পষ্ট 15ই আগস্ট অনেক নিরপরাধ নারী শিশু যেমন হত্যাকাণ্ডের শিকার হয়েছে, 15ই আগস্টের আগে 1971-এর 16ই ডিসেম্বর থেকে 75-এর 15ই আগস্ট পর্যন্ত অন্তত কমপক্ষে 30,000 মায়ের কোল খালি করেছিল শেখ মুজিবুর রহমান। পতিত স্বৈরাচারী শেখ হাসিনা, তোমার বাবার রক্তের যেমন দাম আছে, তেমনি ভাবে 30,000 এদেশের যুবকের বাবার রক্তেরও দাম ছিল। তোমার ভাইয়ের যেমন রক্তের দাম আছে, সিরাজ সিকদার সহ বাংলাদেশের শেখ মুজিবের হত্যাকাণ্ডের শিকার 30,000 যুবক প্রাণেরও মূল্য ছিল। তুমি শুধু তোমার বাবার মৃত্যুকাণ্ডের কথা বলো, তোমার বাবার হাতে নিহত 30,000 অভাগার কথা কোনোদিন তোমার মুখে উচ্চারিত হয় না। যাই হোক, 15ই আগস্টের ঘটনা ঘটল, বাকশালের অন্যায়, অপশাসন, স্বৈরশাসন, একদলীয় শাসনের প্রেক্ষিতে 15ই আগস্ট সংগঠিত হয়েছিল। শেখ হাসিনা তখন আন্তর্জাতিক গণমাধ্যমে বক্তব্য দিয়েছেন, সাক্ষাৎকার দিয়ে বলেছেন যে জাতি তার বাবাকে হত্যা করেছে তিনি সেই জাতির কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করবেন। এই ঘোষণার পর থেকে 1975-এর 15ই আগস্ট থেকে 2024 সালের 5ই আগস্ট শেখ হাসিনা 50 বছর রাজনীতি করেছেন। এই 50 বছরের রাজনীতি ছিল তার বাংলাদেশের মানুষের কাছ থেকে পিতৃহত্যার প্রতিশোধ গ্রহণের রাজনীতি। 15ই আগস্ট এদেশের মানুষ শেখ মুজিবুর রহমানের মৃত্যুর পরে তারা মিষ্টি বিতরণ করেছিল। গোটা দেশের মিষ্টির দোকানের সমস্ত মিষ্টি খালি হয়ে গিয়েছিল। দেশের মানুষ শোক পালন করে নাই। এটা নিয়ে এই দেশের মানুষের উপর শেখ হাসিনার একটা ক্ষোভ তৈরি হয়েছিল। আর সেই ক্ষোভের কারণে শেখ হাসিনা একটা মানসিক বিকারগ্রস্ত একটা মানুষ ছিল। দুঃখ লাগে, আওয়ামী লীগের মতো একটি প্রাচীন রাজনৈতিক দল তারা এরকম একজন মানসিক রোগীকে তাদের নেত্রী বানিয়ে বছরের পর বছর, যুগের পর যুগ বাংলাদেশের মানুষকে শাস্তি দিয়েছে। এই জন্য আওয়ামী লীগের শাস্তি হওয়া উচিত। শেখ হাসিনার প্রতি আমার সহানুভূতি ছিল, কারণ সে একজন মানসিক প্রতিবন্ধী, সে একজন মানসিক বিকারগ্রস্ত মানুষ ছিল। তার উপযুক্ত জায়গা ছিল হাসপাতাল এবং চিকিৎসা কেন্দ্র। সেটা না করে আওয়ামী লীগের নেতৃবৃন্দ তাকে নেত্রী বানিয়ে গোটা বাংলাদেশের মানুষের বিরুদ্ধে তাকে নামিয়ে দিয়েছিল। এরপর শেখ হাসিনা বাংলাদেশের মানুষের মধ্যে রাজনীতির একটা দর্শন চালালো, যেই দর্শন সেই ব্রিটিশ বেনিয়াদের কাছ থেকে সে শিখেছিল, ডিভাইড এন্ড রুল, ভাগ করো, শাসন করো। মুক্তিযুদ্ধের চেতনাকে পুঁজি করে, মুক্তিযুদ্ধের চেতনার ব্যবসায়ী শেখ হাসিনা, যার পরিবারের একটা সদস্য 1971-এর মুক্তিযুদ্ধে শহীদ হয় না, যার পরিবারের একজন সদস্য সশস্ত্র মুক্তিযুদ্ধের মাঠে ময়দানে নেতৃত্ব দেয় নাই, তারা হয়ে গেল মুক্তিযুদ্ধ পরবর্তী মুক্তিযুদ্ধের ডিলার, সবচেয়ে বড় ব্যবসায়ী। তিনি মুক্তিযুদ্ধের চেতনাকে কেন্দ্র করে জাতিকে দুইটা ভাগে ভাগ করলেন এবং এক ভাগকে আরেক ভাগের বিরুদ্ধে লেলিয়ে দিয়ে বাংলাদেশটাকে দুর্বল করে এটাকে ভারতের অঙ্গরাজ্যে পরিণত করবার পায়তারা চালালেন। লক্ষ লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করলেন। আমার প্রশ্ন হয়, এত টাকার দরকারটা কি? একজন বিধবা মানুষ, তার ছেলে মেয়েরাও মোটামুটি টাকা পয়সা কামিয়েছে, তো এক বিধবা নারীর এত টাকা লাগে কেন? আসলে তার টাকার প্রয়োজন ছিল না, তার প্রয়োজন ছিল বাংলাদেশের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করা। উন্নয়নের নামে মেগা প্রকল্প করে মেগা দুর্নীতির মাধ্যমে বাংলাদেশের অর্থনীতির ভিতকে ধসিয়ে দিয়েছে শেখ হাসিনা।
বাংলাদেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে। কেন করেছে? যেন বাংলাদেশ বিশ্ব দরবারে মাথা তুলে দাঁড়াতে না পারে, যেন বাংলাদেশ ভারতের চোখে চোখ তুলে তাকিয়ে কথা বলতে না পারে। এভাবে শেখ হাসিনা বাংলাদেশকে ভাগ করে, বিভক্ত করে, বাংলাদেশে প্রতিশোধের রাজনীতি করে, বাংলাদেশের মানুষকে, বাংলাদেশের অর্থনীতিকে, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে, বাংলাদেশের রাজনীতিকে করতলগত করবার পায়ে তারা চালিয়েছে। এরপরে আসলো 2024 সালের জুলাই এবং আগস্ট মাসের সেই শুভ সময়। এদেশের ছাত্র জনতা জেগে উঠলো, শেখ হাসিনার বিরুদ্ধে তারা লড়াই করলো। এ লড়াই ছিল মুক্তির লড়াই, এ লড়াই ছিল স্বাধীনতার লড়াই, এ লড়াই ছিল ফ্যাসিবাদ বিরোধী লড়াই, এ লড়াই ছিল স্বৈরতন্ত্রের বিরুদ্ধে লড়াই, এই লড়াই ছিল নমরুদের বিরুদ্ধে লড়াই, এই লড়াই ছিল ফেরাউনের বিরুদ্ধে লড়াই, এই লড়াই ছিল বৈষম্যবাদের বিরুদ্ধে লড়াই। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এই যে শেখ হাসিনার মতো এমন একটা ফ্যাসিবাদী শক্তি, আর যেই শক্তিটাকে 15 বছর যাবত বাংলাদেশের সমস্ত মানুষের মতামতকে উপেক্ষা করে, বাংলাদেশের মানুষের সেন্টিমেন্টকে সম্পূর্ণ উপেক্ষা করে, বাংলাদেশের মানুষের ভোটের অধিকার ছিনতাই করে, এমন একটা মানসিক বৈকল্যের শিকার একটা সাইকোপ্যাথিস্টকে বাংলাদেশের ক্ষমতার মসনদে জোর করে বসিয়ে রেখেছিল বাংলাদেশের সীমান্তের অপর প্রান্তের একটি শক্তি। এইভাবে বাংলাদেশটাকে দুর্বল করার পায়ে তারা করা হয়েছে। এই আগস্ট বিপ্লব এত বড় শক্তির বিরুদ্ধে কিভাবে সাফল্য অর্জন করেছে, কিভাবে সফলতা অর্জন করেছে। ছোট্ট কথা বলে আমি আমার আলোচনা শেষ করব। লক্ষ্য করে বুঝুন, বাংলাদেশের আগস্ট বিপ্লবের মূল চালিকা শক্তিটা ছিল, মূল অনুপ্রেরণা ছিল অভূতপূর্ব একটি ঐক্য তৈরি হয়েছিল। এদেশের ছাত্র জনতারা আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে কিভাবে ঐক্যবদ্ধ সংগ্রাম করে তুলতে হয়। এই সংগ্রামে যেমন স্কুলের ছাত্ররা ছিল, কলেজ ইউনিভার্সিটির ছেলেরা ছিল, আমার আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসার সন্তানেরাও কাঁধে কাঁধ মিলিয়ে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত মানব প্রাচীর তৈরি করে শেখ হাসিনার বিরুদ্ধে অপ্রতিরোধ আন্দোলন গড়ে তুলেছিল। এই ঐক্যই ছিল শেখ হাসিনার বিভাজনের রাজনীতির বিরুদ্ধে সংগ্রামের মূল চালিকা শক্তি।